জেলখানার মতো অনেকটা। এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। নাটোর রাজবাড়ির নাম শোনেননি এমন মানুষ হয়তো এই বাংলায় খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু আপনি জানেন কি, রাজা আর এই রাজপ্রাসাদের অন্তরালে লুকিয়ে আছে এক কালো অধ্যায়। এখানকার পুকুর পাড়ের পাশে এই কাচারি বাড়িটার বাইরের পরিবেশ যতটা সুন্দর, যতটা মনোরম, ঠিক ততটাই কঠিন ছিল এর ভেতরের কাহিনী। তালাবদ্ধ রাখা ঘরগুলোর পেছনে রয়েছে গরাতখানা এবং এখানেই রয়েছে অনেক জেলখানার মতো কক্ষ। শুধু তাই নয়, ভবনের পাশেই রয়েছে একটি ফাঁসির মঞ্চ, যেখানে নিরপরাধ লোকদের ধরে ফাঁসি দেওয়া হতো। ছোট্ট এক শহর নাটোর, অথচ এখানেই বসে রানী ভবানী রাজত্ব করেছেন। রাজশাহী, রংপুর, নাটোর, এমনকি ভারতের মুর্শিদাবাদও। বাংলার নবাব আলীবর্দী খান নিজেই রানী ভবানীকে এই বিশাল এলাকার রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন। এজন্যই এই বিশাল এলাকা রাজত্ব করার জন্যই তাকে বলা হতো বঙ্গেশ্বরী। ঐতিহাসিক সৌন্দর্য, মন্দির এবং অনেক পুরাতন স্থাপনার নান্দনিক শহর হচ্ছে এই নাটোর। এই নাটোরের অলিগলি বেয়ে আজ আমি যাচ্ছি রানী ভবানীর রাজবাড়িতে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার পারভেজ, আপনাদের স্বাগত জানাচ্ছি নাটোর থেকে। নাটোরে আজ আমি এসেছি রানী ভবানীর রাজপ্রাসাদে। এই রানী ভবানী যাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী, অর্থাৎ এখানে বসেই তিনি রাজত্ব করতেন অর্ধেক বাংলা। আজ আমরা এসেছি সেই রানী ভবানীর রাজপ্রাসাদে এবং এই রাজপ্রাসাদের যে ইতিহাস সেগুলো আজ আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের এক গহীন অন্তরালে। ভেতরে ঢুকলেই শুরুতেই হাতের বাম পাশে পড়বে চমৎকার এক ফুলবাগান। এই ফুলবাগান দেখে আপনার মন বিমোহিত হতে বাধ্য। আর ডান পাশে রয়েছে এক বিশাল পুকুর। আর একটু সামনে এগুলেই হাতের বাম পাশে পড়বে অপূর্ব স্থাপত্যশৈলীর এক অনাবিল নিদর্শন, তারকেশ্বর শিব মন্দির। এখানে শিব ও কৃষ্ণের মূর্তি ছাড়াও রয়েছে 3 মাথা বিশিষ্ট এবং 5 মাথা বিশিষ্ট কালনাগিনীর প্রতিকৃতি। এছাড়াও অনেক ছোট বড় মূর্তি রয়েছে এই মন্দিরটিতে। আর একটু সামনে এগুলেই চোখে পড়বে বৈঠকখানা। মূল রাজপ্রাসাদের প্রবেশ করার পূর্বেই এই বৈঠকখানা। এই বৈঠকখানাতেই রানী ভবানী তার সভাসদ এবং অনুচরদের নিয়ে সভা করতেন। বৈঠকখানাটি দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ, এবং এর দেওয়াল ও পিলারগুলো দারুণ সব কারুকার্যময় এবং অনেক নকশা আঁকা রয়েছে এতে। বৈঠকখানার পাশেই রয়েছে শ্যামসুন্দর মন্দির। এখানকার সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হলো এই শ্যামসুন্দর মন্দির। এই মন্দিরটির ভেতরে অনেকগুলো কক্ষ রয়েছে এবং খুব সুনিপুণভাবে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর মন্দিরের সামনেই রয়েছে একটি বড় ভবন, এবং এই ভবনে পাইক পেয়াদারা এবং কর্মচারীরা সেখানে অবস্থান করত এবং এখানে বিভিন্ন ধরনের মালামাল রাখা হতো। আর একটু সামনে এগুলেই লক্ষ্য করবেন মালখানা। এই মালখানাতেই সকল প্রকার জিনিসপত্র, ক্রয় করা মালামাল এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হতো। মালখানা থেকে সামনে ডান দিকে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত রানী ভবানীর রাজবাড়ি। সাধারণ মানুষ রাজবাড়ি বলতে
মূলত এই ইমারতটিকেই বোঝায় এবং এর সৌন্দর্য নান্দনিক। মূলত এই রাজপ্রাসাদটি রানী ভবানী নিজে তৈরি করেননি, তৈরি করেছেন রানী ভবানীর শ্বশুর রামজীবন। নাটোর রাজবংশের সূচনা হয় 1706 সালে, আর এই রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন। আর এই রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবনের পুত্রবতী হল রানী ভবানী। 1730 সালে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। 1734 সালে রাজা রামজীবন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার দত্তক পুত্র অর্থাৎ রানী ভবানীর স্বামী রামকান্তই হন পরবর্তী রাজা। কিন্তু 1748 সালে রানী ভবানীর স্বামী রামকান্ত তিনিও মারা যান। রামকান্তের মৃত্যুর পর তখনকার বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব আলীবর্দী খান এই এলাকার জমিদারির দায়ভার রানী ভবানীর উপরই ন্যস্ত করেন। 1748 সালে দায়িত্ব নেওয়ার পর রানী ভবানী এই ভবনে বসেই রাজ্য পরিচালনা করেছেন। কিন্তু রানী ভবানী এই ভবনে বাস করতেন না, তিনি বাস করতেন ঠিক পাশের এক ভবন, সেটা হচ্ছে রানীমহল। রানীমহলের ভবনগুলো আজ খুবই জীর্ণশীর্ণ হয়ে আছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে। তবুও এখনও দেখলাম কিছু মানুষ এই ধ্বংসপ্রায় ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। আপনারা পর্দায় যে মহলটি দেখতে পাচ্ছেন, মূলত এখানেই বাস করতেন রানী ভবানী এবং এখান থেকে কাছে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে তিনি গোসল করতেন। আমি এখন দাঁড়িয়ে আছি বড়তরফ রাজপ্রাসাদ তথা মূল রাজপ্রাসাদের সামনে। এটি হচ্ছে রানী ভবানীর মূল রাজপ্রাসাদ। অবশ্য রানী ভবানী কিন্তু এখানে থাকতেন না, মানে তিনি এখানে রাতে থাকতেন না, বা তার থাকার জায়গাটা ছিল কিন্তু অন্য জায়গায়। তিনি থাকতেন এই পাশেই রানীমহলে। পাশে রানীমহল আছে, আমি সেখানে রানী মহলে আপনাদের নিয়ে যাচ্ছি। রানীমহলটা এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে অনেকটা। এই রানীমহলেই থাকতেন রানী ভবানী। আমি এখন বসে আছি রানী ভবানীর যে পুকুর ঘাট, সেই পুকুর ভাবতে অবাক লাগে, এই পুকুর ঘাটেই এখানে গোসল করতেন রানী ভবানী। এই হচ্ছে সেই পুকুর ঘাট। এই পুকুর ঘাট থেকে আমরা যদি একটু সামনে আগাই, দেখতে পাচ্ছি যে একটা গলির মতো পথ দেখা যাচ্ছে এবং এই গলি পথ দিয়েই রানী ভবানী হেঁটে 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 তার রানীমহলে যেতেন। দেখেন, এই গলি পথ পার হলেই এই গলি পথটা গিয়ে সোজা উঠেছে সেই রাজবাড়ির উঠানে, অর্থাৎ রানী ভবানীর যে রাজবাড়ি সেখানে। এই যে গলিপথটা শেষ হয়েছে রানীমহলে, অর্থাৎ এই পথ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে রানী ভবানী গোসল করতেন এবং গোসল শেষে এই পথ দিয়েই হেঁটে হেঁটে আবার রানীমহলে বা প্রাসাদে যেতেন। অর্থাৎ আমি এখন যে পথ দিয়ে হাঁটছি, এই পথ দিয়েই রানী ভবানী পুকুর ঘাটে যেতেন এবং গোসল শেষে আবার এই পথ দিয়ে হেঁটে হেঁটে রানীমহলে যেতেন। এই সেই পুকুর। রানী ভবানী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন এবং তার হাত ধরে তৈরি হয়েছে নাটোরের অসংখ্য মন্দির। রানী ভবানীর সময়ে 1770 সালে বাংলায় এক বিরাট দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মৃত্যুবরণ করে। বাংলা 1176 সালে সেই দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল বলে একে বলা হয় 76-এর মন্বন্তর। এই 76-এর মন্বন্তরের সময় রানী ভবানী উদার হস্তে
প্রজাদের অর্থ দান করেছেন এবং তিনি রাজকোষ অনেকটা শূন্য করে প্রজাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে গেছেন এবং এ নিয়ে ইংরেজদের সাথেও তার মনোমালিন্য হয়। মূলত অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির জন্যই কৃষকরা সঠিক সময়ে ফসল ফলাতে না পারায় বাংলায় এই দুর্ভিক্ষ নেমে আসে। ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার শাসন আমলে প্রায় 50 কোটিরও বেশি টাকা জনগণকে দান করেছিলেন। এছাড়া বিধবা বিবাহের যে প্রয়োজনীয়তা সেটিও তিনি অনুভব করেছিলেন এবং পরবর্তীতে যা বাস্তবায়ন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধু দর্শকরা, আপনারা হয়তো ভাবছেন এমন মহান যে রানী ছিলেন তার রাজপ্রাসাদে কেন ফাঁসির মঞ্চ, আবার কেনই বা রয়েছে কয়েদখানা? সেই অজানা তথ্যই আজ আমরা জানব। রানী ভবানীর ছিল 2 ছেলে এবং 1 মেয়ে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার 2 ছেলেই অকালে মৃত্যুবরণ করেন এবং শুধুমাত্র বেঁচে ছিল তার একমাত্র কন্যা তারা সুন্দরী। এরপর রানী ভবানী একটি দত্তক পুত্র গ্রহণ করেন, তার নাম ছিল রামকৃষ্ণ। 1802 সালে রানী ভবানী মারা যান আর শেষ হয় রানী ভবানীর 54 বছরের এক রাজকীয় ইতিহাস। রানী ভবানীর মৃত্যুর পর এখানকার নতুন রাজা হন তার দত্তক পুত্র রামকৃষ্ণ। তখন পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল, কিন্তু রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর এই প্রাসাদগুলো ভাগাভাগি হতে শুরু করে। রাজা রামকৃষ্ণের ছিল 2 ছেলে, তার 2 ছেলের মধ্যে বড় ছেলে বিশ্বনাথের অংশে পড়ে এই মূল ভবন, যেটি বড় তরফ নামে পরিচিত, আর ছোট ছেলে শিবনাথের ভাগে পড়ে এই ছোট তরফ। আর তখন থেকেই শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। একসময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ। সে সময় বাংলায় নীল চাষ শুরু হয়। শুরুর দিকে নীল চাষ বেশ লাভজনক হওয়ায় বাংলার কৃষকরাও নীল চাষে আগ্রহী হয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে নীল চাষ আর লাভের মুখ না দেখায় বাংলার জনগণ নীল চাষ থেকে মুখ ফিরিয়ে নেন এবং তারা নীলের পরিবর্তে ধান, পাট এগুলো চাষাবাদ শুরু করেন। কিন্তু যেহেতু ইংরেজরা নীল ব্যবসায় অনেক অর্থ লগ্ন করে ফেলেছেন, তাই তারা বাংলার কৃষকদের নীল চাষের জন্য অনেক অত্যাচার শুরু করেন। আর এই অত্যাচারের ইংরেজদের পক্ষ নেন তখনকার রানী ভবানীর যে রাজ্য, তার রাজা এই আনন্দনাথ। যে সকল কৃষক নীল চাষ করতে অস্বীকৃতি জানাতো তাদেরকে কয়েদখানায় বন্দি করে রাখা হতো। কিন্তু গলার দেখা যাচ্ছে, এখানে ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা ছিল কয়েদিদের রাখা হতো জেলখানার মতো অনেকটা। আর অনেক সময় এসব কৃষক কিংবা কোনো নিরপরাধকে এই ফাঁসির যে মঞ্চ রয়েছে, এই ফাঁসির মঞ্চে এনে ঝুলিয়ে দেওয়া হতো এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। মূলত সেই সময়ে গড়ে ওঠে এই ফাঁসির মঞ্চ। যদিও এটা ফাঁসির মঞ্চ নাকি পানির কূপ তা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু এর গঠনশৈলী দেখে বোঝা যায় এটা ছিল আসলে একটা ফাঁসির মঞ্চ, যেখানে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে অপরাধীদের ঝুলিয়ে ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এবং জায়গাটা কেমন জানি ভৌতিক এবং অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। এখনও এখানে কান পাতলে যেন ফাঁসির আসামির আত্মচিৎকার শোনা যায়। আর এভাবেই ইতিহাসের সাক্ষী হয়ে এবং নানা জানা এবং অজানার গল্পের সাক্ষী হয়ে টিকে আছে রানী ভবানীর রাজবাড়ি।